ধন্যবাদ মাননীয় পার্থসারথী চট্টোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য। এবারে আমরা মূল অনুষ্ঠানে যাব এবং জানেনই যে কুশীলবেরা একে একে সেখানে তাদের আসন গ্রহণ করবেন। একটু সময় দেবেন আমাদেরকে, আমরা এর মধ্যেই অনুষ্ঠান শুরু করব। প্রত্যেককে আমি মঞ্চে ডেকে নেব একে একে। মূল রচনা পার্থসারথী চট্টোপাধ্যায়, ভাবনা বিন্যাস গ্রন্থনা সুকন্যা সেনগুপ্ত, সমগ্র পরিকল্পনা চন্দ্রানী ঘোষ, পাঠে অর্জুন দাশগুপ্ত ও সুকন্যা সেনগুপ্ত, গানে পারমিতা ভট্টাচার্য ও বিশ্বরূপ গোস্বামী, তালবাদ্যে পার্থ সেন, বোর্ডে সুমন মুখোপাধ্যায়, এসরাজ অংশুমান ব্যানার্জি। শুরু হচ্ছে শ্রাবণের আমন্ত্রণে কবি ও সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ একবার পরিহাস ছলে মিস ম্যাকলাউডকে বলেন, ডোন্ট ইউ সি দ্যাট আই এম ফার্স্ট অফ অল আ পোয়েট। কবিতা মানব হৃদয়ের গভীরতম বাণী। সন্ন্যাসী হয়েও বিবেকানন্দের কবির হৃদয়ে বিভিন্ন সময় আবেগ উচ্ছ্বাসে প্রকাশ যেন এক কবির মতো। ভগিনী নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে লিখেছেন, 1901 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে স্বামীজি বেলুড়ে যাপন করেন এই আশা লইয়া যে বাল্যকালে বৃষ্টি পড়ার যে শব্দ শুনিতেন পুনরায় উহা শুনিবেন। অনেকের মতে জীবনযুদ্ধে ক্লান্ত মানুষের কাছে বর্ষা এক আরোগ্য। অনেক না বলা কথা যেন লেখা থাকে মেঘ আর বৃষ্টির ভাষায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। নিছক কবির বর্ষা বন্দনা নয়, অন্তরের উচ্চারণ। বেলা শেষে বিবেকানন্দর প্রায় 10 বছর বাংলার বর্ষার নয়নাভিরাম রূপ দেখা হয়নি। সাগ্রহে প্রতীক্ষায় ছিলেন দু চোখ ভরে আকাশ ভাঙা অঝোর ধারায় বৃষ্টি দেখার জন্য। আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে। গান বেঁধেছেন রবীন্দ্রনাথ। লক্ষণীয়, কবি ও সন্ন্যাসী দুজনেই ব্যাকুল হৃদয়ে অপেক্ষমান দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন ঢালা শ্রাবণ ধারাপাতের জন্য। আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে সেদিন তিমির নিবিড় রাতে। আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো। আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে। স্বপ্ন
স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে। স্বপ্ন দোসর সাথে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলে মগন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়ে। আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিথির সিক্ত যুথের গন্ধে মত হাওয়ার ছন্দে। মেঘে মেঘে তরিত শিখার ভুজঙ্গ প্রয়াতে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলে মগন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো বাংলার কাব্যকাহিনীতে গানে গাথায় বীজ বপন আর লোকশিল্পে এমনকি বিরহিণীর অশ্রুতেও মিশে থাকে যে বর্ষার ফোঁটা, সেই বর্ষণ মুখর শ্যামল সুন্দর রূপ বিদায় বেলায় আরো একবার দেখতে চেয়েছিলেন বিবেকানন্দ। শুনতে চেয়েছিলেন ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ্গ বাজে। জীবনের প্রান্ত সীমায় পৌঁছে হয়তো তারও বলার ছিল আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, গহন মেঘেরও নিবিড় ধারার মাঝে। আসলে ভরা বর্ষার আবহেই তো ঘুমের দেশে যেতে মেঘের ভেলা ভাসালেন আশ্চর্য দুই অমৃত পুত্র। মৃত্যুর মাস দেড়েক পূর্বে আষাঢ় মাস পড়তেই কবি বর্ষার রূপ দেখার জন্য উতলা হয়ে উঠেছিলেন। তাকে নিয়ে আসা হয় উত্তরায়ণের দোতলায়। তিনি কখনো দেখেন বর্ষা তার মেঘময় বেনি এলিয়ে আছে, আবার কখনো সাঙন গগনের ঘোর ও ঘন ঘটায় মনে আসে কত হারিয়ে যাওয়া স্মৃতি। 1895-এর 3রা জুন প্রতিশর থেকে ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথের লেখা চিঠিতে রয়েছে তেমনই এক স্মৃতি মেদুর বর্ষা চিত্র। এমন সময় গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, যেমন ঝড় তেমনি বৃষ্টি। বাতাস কখনো পূব দিক থেকে কখনো পশ্চিম দিক থেকে আসছে। বৃষ্টি যেন একেবারে ছিটে গুলির মতো বিষম জোরে ছটফট শব্দে বোটের একটা পাশে আঘাত করছে। বাতাস ক্ষিপ্ত জন্তুর মতো সমস্ত আকাশ জুড়ে রাগে গোংড়াচ্ছে। বিদ্যুৎ এবং বজ্রেরও বিরাম নেই। আমার জানলা শাসি সমস্ত বন্ধ। কেবল কেবল যেদিকে বাতাস নেই সেই দিককার একটি খড়খড়ি খুলে মেঘাবৃত ক্ষীণ আলোকে লিখছি। বর্ষাটা এমন জমে এসেছে যে ইচ্ছে করছে গদ্যে না লিখে পদ্যে চিঠি লিখে যায়। মনের ভিতর ভারী একটা উল্লাস। এই ঝড়ের আঘাতে, মেঘের ছায়ায়, বৃষ্টির ঝরঝর শব্দে, বজ্রের গর্জনে
আমার বুকের ভিতর একটা তুফান উঠছে, একটা কিছু করতে ইচ্ছে করছে। নিদেন নিদেন খুব সুখের ভাবনা, খুব অসম্ভব কল্পনা ভাবতে ইচ্ছে করছে। নিদেন খুব গলা ছেড়ে দিয়ে একটা কানাড়া কিংবা মল্লার গেয়ে দিলেও সময়টা বেশ কাটে। কত মেঘলার দিন, কত তেতালার ছাদের উপরকার আকাশ, কত পূর্বস্মৃতি মনের ভিতর গিয়ে ছিন্ন ভিন্ন মেঘের মতো হু হু করে উড়ে যাচ্ছে। কবির ভ্রাতৃবধূ সত্যেন্দ্রনাথের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী প্রকাশ করবেন মাসিক পত্র বালক। ভ্রাতৃবধূ দেবরের কাছে চাইলেন শিশুদের জন্য কবিতা। সৃষ্টি হল রবীন্দ্রনাথের প্রথম শিশু কবিতা, বাংলার বর্ষার আদি ছড়া। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবি স্বয়ং জানিয়েছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই ছড়াটি বাল্যকালে আমার নিকট মোহ মন্ত্রের মতো ছিল। এই মোহ এখনো ভুলিতে পারি নাই। তখন এই চারিটি ছত্র আমার বাল্যকালের মেঘদূত ছিল। আমার মানসপটে একটি ঘন মেঘান্ধকার বাদলার দিন এবং উত্তাল তরঙ্গিত নদী মূর্তিমান হইয়া দেখা দিত। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কি জানে, ঘোরা রজনী বিকলালনা, বিভানা গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকে চমকে সহসা দেখা চলে, চকিতে চকিতে মতে ছুটে লবে চলে। চমকে চমকে সহসা চকিতে চকিতে মতে ছুটে লবে চলে। ধর হর চরাচর পলকে ঝলকিয়া, ঘোর তিমির ছায়া। গগন মেদিনী গুরু গুরু নিরদ গর্জনে, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। হর হর বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে। 1887 সালের 27শে জুলাই এক বর্ষণমুখর দিনে শ্রীশচন্দ্র মজুমদারকে কবি লেখেন, ঘন মেঘ ও অবিরাম বৃষ্টি। এই সময় তো বন্ধু সঙ্গমের সময়। এই সময়টা ইচ্ছে করছে তাকিয়ে আশ্রয় করে পড়ে পড়ে যা তা বকাবকি করি। বাইরে কেবল ঝুপঝুপ বৃষ্টি,
ঝনঝন বজ্র, হুহু বাতাস এবং রাজপথে শ্যাকরা গাড়ির জীর্ণ চক্রের কদাচিৎ খড়খড় শব্দ। ইংরেজ রাজের উপদ্রবে তাও ভালো করে হবার জো নেই। ইংরেজ রাজত্বে বজ্র, বৃষ্টি, বাতাস এবং শ্যাকরা গাড়ির অভাব নেই, কিন্তু এই রাক্ষসী তার দেশ বিদেশব্যাপী অফিস আদালত প্রভৃতি বদন বেদানপূর্বক তাকিয়ার কোমল কোল শূন্য করে আমাদের গোটা বন্ধু বান্ধবদের গ্রাস করে ফেলছে। এই ভরা বাদরে আমাদের মন্দির হাহাকার করছে। এই মেঘ ও বৃষ্টির অনুষঙ্গে দুটি অবিস্মরণীয় ঘটনা ঘটে স্বামী বিবেকানন্দের আশ্চর্য জীবনে। 1895 সালের 18 জুন সন্ধেবেলা স্বামীজি উপস্থিত হন এক আশ্চর্য দ্বীপে, 1000 আইল্যান্ড পার্ক বা সহস্র দ্বীপোদ্যান। আমেরিকার সেন্ট লরেন্স নদীর বক্ষ মাঝে এই দ্বীপোদ্যানে স্বামীজির গুণগ্রাহী মেরি এলিজাবেথ ডাচারের একটি কুটির ছিল সেখানে। 1.5 বছর পূর্বে এক তুষার ঝঞ্ঝার দিনে বিবেকানন্দ ডেট্রয়েট গিয়েছিলেন 6 সপ্তাহের বক্তৃতা সফরে। তার প্রতিটি বক্তৃতা সভায় উপস্থিত ছিলেন ক্রিস্টিন গ্রিনস্টিডেল এবং মেরি সি ফাঙ্কি। যদিও স্বামীজির সঙ্গে তখন তাদের পরিচয় সুযোগ হয়ে ওঠেনি। ক্রিস্টিন পরবর্তীকালে লেখেন, তখন আমি ঘুণাক্ষরে বুঝিনি যে আমি এমন কিছু করতে যাচ্ছি যা আমার সমগ্র জীবনের ধারাটাই পাল্টে দেবে, এমন অর্থ বহন করে আনবে আমার পরিচিত মাপকাঠি দিয়ে যার মূল্যায়ন করতে পারবো না। 1895-এর 6 জুলাই ভোরে ক্রিস্টিন ও ফাঙ্কি রওনা হলেন। গন্তব্য 1000 আইল্যান্ড পার্ক। স্বামী বিবেকানন্দর সঙ্গে সাক্ষাৎ। রাতের অন্ধকার ও বৃষ্টিতে দুর্গম পাহাড়ি পথে মন্থর গতিতে তাদের পথ দেখিয়ে নিয়ে যান লণ্ঠন হাতে এক পথ প্রদর্শক। ঝড় ঝঞ্ঝা, অন্ধকার, পাহাড়ি ঝোপঝাড়ের মধ্যে কর্দমাক্ত জামা কাপড়ে প্রায় বিধ্বস্ত অবস্থায় বিবেকানন্দর সামনে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন ক্রিস্টিন। একটু সহজ হয়ে শান্ত স্বরে বলেন, ভগবান যিশু এখনো পৃথিবীতে থাকলে আমরা যেমন তার কাছে উপদেশ ভিক্ষা করতাম, তেমনি তেমনি আমরা এসেছি আপনার কাছে। আকাশ পারে সুধায় ভরে আষাঢ় মেঘের ভাঁজি হৃদয় মাঝে মধুর বাজে কি উৎসবের শাখা জিওয় আকাশ পারে একে হাসির বাঁশির তান একে চোখের জলের একে চোখের জলের গান একে হাসির বাঁশির তান একে চোখের জলের একে চোখের জলের গান
পথের পরের আলো আমার লাগলো চোখে, আমার লাগলো চোখে ভালো। ওই পথের পরের আলো আমার লাগলো চোখে, আমার লাগলো চোখে ভালো। গগন পরে দেখে তারে সুদূর নির্বাক, হৃদয় মাঝে মধুর বাজে কি উৎসবের সাকাজি ওই আকাশ পরে সুধায় ভরে। আষাঢ় মেঘে আজি ওই হৃদয় মাঝে মধুর বাজে কি উৎসবের সাকাজি ওই আকাশ পরে। বিবেকানন্দ স্নেহ ভরে তাঁদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলেন, শুধু যদি আমার খ্রিস্টের মতো এই মুহূর্তে তোমাদের মুক্ত করে দেবার ক্ষমতা থাকত। পরে খ্রিস্টিয়ান ও ফাঙ্কির সম্বন্ধে তিনি বলতেন, আমার শিষ্যরা আমার অন্বেষণে বহু শত মাইল দূর থেকে এসেছিল, আর তারা এসেছিল অন্ধকারে, বৃষ্টি মাথায় করে। প্রতিদিন দীপোদ্যানের অরণ্যময় পথে পরিভ্রমণ করতেন বিবেকানন্দ। সঙ্গে থাকতেন ল্যান্ডসবার্গ, খ্রিস্টিন বা ফাঙ্কি। নির্জন বনভূমি তার মনে জাগিয়ে তুলত বহু পুরনো স্মৃতি। মেরি হেলকে লিখে পাঠিয়েছিলেন তেমনি ভাবনাঋদ্ধ একটি কবিতা, সংস অফ দ্য ফ্রি। প্লাবনের ধারা ঢালে যথা মহাঘন, দামিনী ঝলকে তার হৃদি বিদারিয়া, আত্মার গভীর দেশে করিলে স্পন্দন, মহাপ্রাণ উচ্চ তত্ত্ব দেয় প্রকাশিয়া। মিস এসি ওয়াল্ডোর দেববাণীতে রয়েছে সহস্র দীপোদ্যানে বিবেকানন্দর উজ্জ্বল উপস্থিতির এক অনন্য চিত্র। আমাদের এই নির্জনবাসে বাইরের কোনো মানবকণ্ঠ প্রবেশ করত না। আমরা শুধু শুনতাম কীটপতঙ্গের অস্ফুট স্বর, পাখিদের মধুর সঙ্গীত, আর বৃক্ষপত্রের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের মৃদু মর্মর। এই দৃশ্য কিছু সময় মৃদু স্নিগ্ধ চন্দ্রকিরণে উদ্ভাসিত ছিল। নিচে সমুজ্জ্বল জলরাশির দর্পণে প্রতিবিম্বিত হতো চন্দ্রমুখ। এ হেন মায়ালোকে আমরা প্রিয় আচার্যদেবের সঙ্গে পরম পুণ্যের 7 সপ্তাহ কাটিয়েছি, শুনে গেছি তাঁর বাণী। সে সময় আমরা জগৎকে ভুলেছিলাম, জগৎও আমাদের ভুলেছিল। আমি কি গান গাবো যে ভেবেই না পাই, আমি কি গান গাবো যে ভেবে না পাই। মেঘলা আকাশে উতলা
বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষা হারা নাচে মনোদের কাছে চঞ্চলতার রাগিনী যাচ্ছে সারাদিন বিরামহীন ফিরি যে তাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই আমারও অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যায় আমারও অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যায় কি কথা রয়েছে আমারও মনের ছায়াতে স্বপ্ন প্রদোষে আমি তারে যে চাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই। দেখতে দেখতে সহস্র দীপোদ্যানের দিব্য আনন্দের দিনগুলি ফুরিয়ে আসে। 1895-এর 7ই আগস্ট বিবেকানন্দ সেখান থেকে বিদায়ের দিন। সেদিন সকালে কোনো ধর্মালোচনা ছিল না। ক্রিস্টিন ও ফাঙ্কির সঙ্গে কথা বলতে বলতে তিনি পরিচিত পথ ধরে হাঁটছিলেন। শ্রাবণ আকাশে ঘনিয়ে আসে মেঘ, চারিদিকে বন, গভীর নির্জন শান্ত পবিত্র পরিবেশ। হঠাৎই স্বামীজি একটা নিচু ডালওয়ালা ওক গাছ দেখে ধীরে ধীরে তার তলায় গিয়ে বসলেন। বললেন, এখন আমরা ধ্যান করব। আমরা বোধি দ্রুমতলে উপবিষ্ট বুদ্ধের মতো হয়ে যাব। অচিরেই তিনি গভীর ধ্যানমগ্ন, যেন একটি ব্রোঞ্জের মূর্তি। আর তখনই শ্রাবণ আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি, বজ্র নির্ঘোষে ঝড় ঝঞ্ঝা। বুদ্ধমূর্তির মতো ধ্যানমগ্ন নিশ্চল বিবেকানন্দের ঝড় বৃষ্টিতেও সংবিত নেই। মেরি ফাঙ্কি নিজের ছাতা ধরে যথাসম্ভব তাকে বৃষ্টির থেকে রক্ষার চেষ্টা করতে লাগলেন। গভীর ধ্যানমগ্ন পারিপার্শ্বিক বিস্তৃত বিবেকানন্দ যেন জগৎ থেকে অন্তর্হিত। অনুগামী ও শিক্ষার্থীরা এই ঝড় বৃষ্টিতে তাদের খোঁজে
ছাতা ও রেনকোট নিয়ে বেরিয়ে পড়েছেন। এদিকে ধ্যান ভঙ্গ হলে স্বামীজি ভাষা ভাষা চোখে ইতস্তত তাকিয়ে বললেন, আমি কি আবার কলকাতার বর্ষার মধ্যে এসে পড়লুম নাকি? শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী, শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী, আসে ওই রয়ে 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 শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী, গোপন কেতকীর পরিমলে সিক্ত বকুলের বনতলে দূরের আখি জল বয়ে বয়ে কি বাণী, আসে ওই রয়ে রয়ে শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী। কবির হিয়া তলে ঘুরে ঘুরে আঁচল ভরে লয় সুরে সুরে, বিজানে বিরহের কানে কানে সজল মল্লার গানে গানে কাহার নাম খানে কয়ে কয়ে কি বাণী, আসে ওই রয়ে রয়ে শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী, আসে ওই রয়ে 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 শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী। 1886 সালের এমনই এক শ্রাবণ দিনে গঙ্গা তীরে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের অসুস্থতার সময় নরেনের যে অধ্যাত্ম অনুভূতি হয়েছিল, যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন সেন্ট লরেন্স নদী তীরে সহস্র দীপোদ্যানে, তারই পুনরাবৃত্তি আরেক শ্রাবণ দিনে। ভরা বর্ষা সেদিনে ঠাকুরের লীলা অবসানের মাত্র কয়েকদিন আগে কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ তাকিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের দিকে। ঠাকুরের নিষ্পলক দৃষ্টি অভয় আশ্বাসে পরিপূর্ণ। চেয়ে থাকতে থাকতে নরেনের মনে হলো কি একটা আশ্চর্য স্পন্দন তার সমস্ত দেহে আলোড়িত হচ্ছে। মনে হলো ওই দুটি পূর্ণ চক্ষুর আভা ছাড়া সংসারে আর তার কোনো অনুভূতি নেই। হঠাৎ চমক ভাঙল নরেনের। দেখলেন ঠাকুরের চোখে জল। বলে উঠলেন, এ কি, কাঁদছেন কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, নরেন, আমার যা কিছু, আমার যথা সর্বস্ব তোকেই আজ দিলুম।
দিয়ে আমি আজ ফকির হয়ে গেলুম। নরেনের একটি হাত ঠাকুরের একখানি হাতের মধ্যে ধরা। ঠাকুর আবার বললেন, তুই সবাইকে আঁকড়ে থাকবি, সকলের আশ্রয় হবি, সকলের ভার তোর হাতে দিয়ে গেলুম। তারপর তোর যখন কাজ ফুরবে, যখন একদিন বুঝতে পারবি তুই সত্যি কে, ফিরে যাবি স্বধামে। শ্রাবণ আকাশের মতো নরেনের দু চোখে বৃষ্টি নামে। ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তোরের মাঝে, ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তোরের মাঝে, অশ্রু ভরা পুরব হাওয়ার পাল তুলে দাও, পাল তুলে দাও আজি, ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তোরের মাঝে, উদাস হৃদয় তাকায় রয়, বোঝা তাহার নয় ভারে নয়, পুলক লাগা এ কদম্বে একটি কেবল, একটি কেবল সাজে, ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তোরের মাঝে। ভোরবেলা যে খেলার সাথে ছিল আমার কাছে, মনে ভাবে, মনে ভাবে তার ঠিকানা তোমার জানা, তোমার জানা আছে, তাই তোমারি সারি গানে সেই আঁখি তার মনে আনে, আকাশ ভরা বেদনাতে রোদন উঠে, রোদন
শ্রাবণ মেঘের খেয়া তোরের মাঝে। 1899-এর 18ই জুন শিলাইদহ থেকে এক বর্ষণ মুখর দিনে রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে জগদীশচন্দ্রকে লেখেন, যেরূপ প্রবল বর্ষা পড়িয়াছে, এখন বোধ করি নদী নির্ঝর ও সঙ্গে সঙ্গে বহুতর ভূখণ্ড, শিলাখণ্ড, পাহাড় ছাড়িয়া নিচে নামিয়া আসিতেছে। আপনারা কি শিখর দেশেই অটল হইয়া থাকিবেন? যদি নামেন তো এই পদ্মা নদীর পথটা কি অনুসরণ করিতে পারেন না? এখন আকাশ মেঘে, নদী জলে এবং পৃথিবী শস্যে পরিপূর্ণ। কয়েক মাস পরে কবি এক বাদল দিনে 85 নম্বর আপার সার্কুলার রোডে জগদীশচন্দ্রের বাড়িতে সাক্ষাৎ করতে যান। রুদ্ধ দরজা জানালা, কাউকে না পেয়ে ফিরে এসে শিলাইদহে ফেরার পূর্বে বন্ধুকে লেখেন কবি, সুহৃদ আসিয়াছিলাম, চলিলাম। সোমবার শিলাইদহ যাইব। ইহার মধ্যে যে সে অঞ্চলে যাইবার ইচ্ছে আছে কি? চলুন পদ্মা তীরে, সেখানে চমৎকার ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ চলিতেছে। এইরূপ দুর্যোগে ম্যাকবেথের 3 উইচ মাঠের মাঝখানে সম্মিলিত হইয়াছিল। মেঘাচ্ছন্ন আকাশ আর অঝোর ধারায় ঘন বর্ষণ কবির মনোরাজ্যে ভিন্ন ভিন্ন সময় বয়ে আনত ভিন্ন ভিন্ন বার্তা। শৈশবে জল পড়ে পাতানরের সূত্রপাত থেকে সারা জীবন দোলা লাগায় বৃষ্টির রুনুঝুনু নুপুরধ্বনি। নিভৃত প্রাণীর দেবতার প্রণতিতেও যেন বাদলির ছোঁয়া লাগে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। কালিদাসের মেঘদূত বহু যুগের ওপার হতে আষাঢ় হয়ে তার মনে ছন্দ বাজে ঝড় ঝড় বরিশনে। তেমনি এক বর্ষা স্নাত দিনে ইন্দিরা দেবীকে লেখেন, কাল রাত্রির থেকে খুব ঘন বর্ষা করে এসেছে। কাল সমস্ত রাত্রির সবেগে বাতাস দিয়ে সশব্দে বৃষ্টি হয়ে গেছে। আজ সকালবেলায় বাতাস নেই, কিন্তু সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন করেই বৃষ্টি হচ্ছে। একে তো বোলপুর নির্জন, তাতে চতুর্দিকের আকাশ মণ্ডপে কালো মেঘের পর্দা টেনে দিয়ে আরো গভীর, আরো নিভৃত বলে বোধ হচ্ছে। গাছের পাতার উপরে বৃষ্টির ঝরঝর শব্দ শোনা যাচ্ছে। এমন দিনে কি হিন্দু মুসলমানের দাঙ্গা নিয়ে পলিটিক্যাল প্রবন্ধ লিখতে ইচ্ছে করে? মনের ভিতরে একটা উন্মাদনা ভাব নিয়ে আজ প্রাতঃকাল থেকে পদরত্নাবলীর পাতা উল্টাচ্ছি। বৃন্দাবন নামক বিরহ মিলনের একটা মানস রাজ্য দেখতে পাচ্ছি। বর্ষার দিনে ঘরে ঘরে দ্বার বন্ধ। মেঘ ছায়াচ্ছন্ন বৃন্দাবনের জনশূন্য পথ দিয়ে গৌরী চলেছেন। অস্থির পবনে গাছপালা দুলছে এবং সমস্ত জগৎ ভরে বৃষ্টির ছাট উড়ে চলেছে।
সূর্য কোথায় ডুবে আছে তার সন্ধান নেই। দিনে রাত্রে যেন একাকার হয়ে আছে। প্রচণ্ড ডাম্বর, আধার অম্বরে প্রচণ্ড ডাম্বর, বাজিল গম্ভীর, বাজিল গম্ভীর গর্জনে আধার অম্বরে। অসত্য পালবে অশান্ত হিল্লোল, অসত্য পালবে অশান্ত হিল্লোল, সমীর চঞ্চল মৃগঙ্গনে আধার অম্বরে। নদীর কল্লোল বনের মর্মর, বাদল উচ্ছল নির্ঝর ঝড় ঝড়, নদীর কল্লোল ধ্বনি তরঙ্গিল, ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে শ্রবণ সন্ন্যাসী, শ্রবণ সন্ন্যাসী রচিল রাগিনী আধার অম্বরে। কদম্ব কুঞ্জের সুগন্ধ মদিরা, অজস্র লুটেছে দুরন্ত ছটিকা। কদম্ব কুঞ্জের সুগন্ধ মদিরা, অজস্র লুটিছে দুরন্ত ছটিকা। তড়িৎ শিখা ছুটে, তড়িৎ শিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া, নাচিছে যেন কোন প্রমত্ত দানব, মেঘের দুর্গের দুয়ার হানিয়া আধার অম্বরে, আধার অম্বরে প্রচণ্ড ডাম্বর, আধার অম্বরে প্রচণ্ড ডাম্বর, বাজিল গম্ভীর, বাজিল গম্ভীর গর্জনে আধার অম্বরে। বর্ষার গানে কবিকণ্ঠে শোনা যায় যেন আত্মগরিমার সুর। প্রকৃতির উদ্দেশ্যে বলছেন, বাদল দিনেরই প্রথম কদম ফুল, আজ দিলেও হয়তো সে কাল দিতে পারবে না, কিন্তু তার লেখা শ্রাবণের গান চিরকাল গাইবে মানুষ, যুগে যুগে ধ্বনিত হবে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে, এ তার দৃঢ় প্রত্যয়। বর্ষার মেঘ যে কবিকে কাজরি শোনায় এবং পরে তিনিও গানে গানে তার জবাব দেন, সে কথা ব্যক্ত করেছেন 1919 সালের 18 জুন রানু অধিকারীকে লেখা চিঠিতে। কাল ছিলাম কলকাতায়, আজ বোলপুরে। এসে দেখি তোমার একখানি চিঠি আমার জন্যে অপেক্ষা করে আছে। আর দেখি আকাশে ঘন ঘোর মেঘ, বর্ষার আয়োজন সমস্তই রয়েছে, কেবল আমি আসিনি বলেই
বৃষ্টি আরম্ভ হয়নি। বর্ষার মেঘের ইচ্ছা ছিল আমাকে তার কাজরি গান শুনিয়ে দেবে। তারপরে আমিও তাকে আমার গানে জবাব দেব। তাই এতক্ষণ পরে আমি দুপুরবেলা যখন খেয়ে এসে বসলুম, তখন বৃষ্টি শুরু করে দিয়েছে। পূবে হাওয়ার কি নৃত্য! জলধারার ওড়না উড়িয়ে দিয়েছে এক মাঠ থেকে আরেক মাঠে। আর তার কলসঙ্গীতে আকাশে কোথাও যেন ফাঁক রইল না। নববর্ষার জলস্থলের আনন্দ উৎসব যদি দেখতে চাও, তাহলে এসো আমাদের মাঠের ধারে, বসো এই জানলাটিতে চুপ করে। জ্ঞানদাসের রজনী সাঙ্গন, ঘন ঘন দেয়া গরজন, রিমঝিম শবদে বরিশে আবিষ্ট ছিলেন বিবেকানন্দ। তার অনেক চিঠিপত্রেও পাওয়া যায় সজল মেঘের বর্ষা বন্দনা। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখের পরে নাচে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে, তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে। তার কালো আভাস কাঁপন দেখো তাল বনের ওই গাছে গাছে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। বাদল হাওয়া পাগল হলো সেই আগুনের হুহুঙ্কারে, বাদল হাওয়া পাগল হলো সেই আগুনের হুহুঙ্কারে। দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন মাঠের পরে। বাদল হাওয়া পাগল হলো ওরে সেই আগুনের পুলক ফুটে কদম্ব বন রঙিয়ে ওঠে। সেই আগুনের পুলক ফুটে কদম্ব বন রঙিয়ে ওঠে। সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখের পরে নাচে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। 1901 সালের জুন মাস। স্বামী বিবেকানন্দ মাদ্রাজে রামকৃষ্ণানন্দকে লেখেন, আমার শরীর আবার একটু ভালো যাচ্ছে। মাদ্রাজে বৃষ্টি আরম্ভ হয়েছে কি? দক্ষিণে একটু বর্ষা আরম্ভ হলেই আমি বোধহয় বোম্বে পুনা হয়ে মাদ্রাজ যাব। বর্ষা আরম্ভ হলেই বোধহয় দক্ষিণের গরম থেমে যাবে। ঠিক একই সময় রবীন্দ্রনাথ রয়েছেন শিলাইদহে। মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে জেগে ওঠেন। বর্ষণমন্দ্রিত অন্ধকারে পত্নী মৃণালিনী দেবীকে লেখেন, সমস্ত আকাশ অন্ধকার করে নিবিড় মেঘ জমে এসে বৃষ্টি আরম্ভ হলো। আমার নিচের ঘরের
চারিদিকে শ্বাসই বন্ধ করে এই বর্ষণ দৃশ্য উপভোগ করতে করতে তোমাকে চিঠি লিখছি। চারিদিকে সবুজ ক্ষেতের উপরে স্নিগ্ধ তিমিরাচ্ছন্ন নবীন বর্ষা ভারী সুন্দর লাগছে। বসে বসে মেঘদূতের উপর একটা প্রবন্ধ লিখছে। এই প্রবন্ধের উপর আজকের এই নিবিড় বর্ষার দিনে বর্ষণ মুখর ঘনান্ধকারটুকু যদি এঁকে রাখতে পারতুম তাহলে কেমন হতো। আমার লেখায় অনেক রকম করে অনেক কথা বলছি, কিন্তু কোথায় এই মেঘের আয়োজন, এই শাখার আন্দোলন, এই অবিরল ধারাপ্রপাত, এই আকাশ পৃথিবীর মিলনালিঙ্গনের ছায়া বেষ্টন কত সহজ, কি অনায়াসে জল স্থল আকাশের উপর এই নির্জন মাঠের নিভৃত বর্ষার দিনটি। এই কাজকর্ম ছাড়া মেঘে ঢাকা আষাঢ়ের রৌদ্রহীন মধ্যাহ্নটুকু ঘনিয়ে এসেছে, অথচ আমার সেই লেখার মধ্যে তার কোনো চিহ্নই রাখতে পারলাম না। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না কোন দিন কোথায় বসে বসে সুদীর্ঘ অবসরের বেলায় লোকশূন্য বাড়িতে এই কথাগুলো আমি আপন মনে গাচ্ছিলাম। কেউ জানতে পারবে না। আমি শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি মম জল ছল ছল আখি মেঘে মেঘে। আমি শ্রাবণ আকাশে বিরহ দিগন্ত পারাই সারা রাতি, বিরহ দিগন্ত পারাই সারা রাতি। অনিমেষে আছে জেগে মেঘে মেঘে। আমি শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহিরে। স্বপ্নে উড়েছে তারে কেশরাশি, পূরব পবন বেগে মেঘে মেঘে। আমি শ্রাবণ আকাশে শ্যামল তমাল বনে যে পথে সে চলে গিয়েছিল, বিদায় গোধূলি ক্ষণে শ্যামল তমাল বনে।
মালবনে, যে পথে সে চলে গিয়েছিল বিদায় গোধূলি ক্ষণে শ্যামল তমালবনে। বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে কাঁপিনি শ্বাসে, সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া, সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া। ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে, আমি শ্রাবণ আকাশে কই দিয়েছি পাতি মম জল ছল ছল আঁখি মেঘে মেঘে, আমি শ্রাবণ আকাশে ও। 1901-এর 6 জুলাই বেলুর মঠ থেকে স্বামী বিবেকানন্দ সিস্টার ক্রিস্টিনকে লেখেন, খুব সকালে উঠে ছাগলের দুধ দই তাদের খাওয়াই। একটা পুতপুতে কুকুর ছানা আর চমৎকার কালো একটা ছাগল ছানা আমার খুব প্রিয়। একজোড়া ডাম্বেল নিয়ে ব্যায়াম করি, গরম বেড়ে ওঠে। 10টা পর্যন্ত একটা ক্যাম্প খাটে শুয়ে থাকি। দুটো মস্ত আম গাছ, একটা কাঁঠাল গাছ আর একটা নিম গাছ মিলে মঠবাড়ির সামনে সুন্দর একটা ছায়াকুঞ্জ তৈরি করেছে। তার তলাটি আমার খুব পছন্দের জায়গা। ফলের সময় শেষ হয়ে গেছে। দুটো গাছের হাজার কয়েক আম আমরা খেয়েছি। পৃথিবীতে এমন জিনিসটি হয় না। তারপর নদীতে ইলিশ উঠছে, লিখছি আর দেখছি। ঘরের গায়ে ঢেউ ধাক্কা খেয়ে উছলে উঠছে। আমাদের ইলিশ তোমাদের আমেরিকান ইলিশের থেকে বহু গুণে উৎকৃষ্ট। এমন পরিবেশে একটা বিরক্তিকর জিনিস আছে। বিরাট নদীর ওপর দিয়ে ছোট ছোট স্টিমারের অবিরাম যাওয়া আসা, বড্ড শব্দ করে ওগুলো। এবছর বর্ষা তেমন ঝেঁপে আসেনি। কয়েক পশলা বৃষ্টি হয়েছে মাত্র। যেখানে যেখানে দরকার ছিল মুষলধারে বৃষ্টি। আকাশ ভরা মেঘ, কিন্তু বৃষ্টি নেই। দিবারাত্র অনর্গল বৃষ্টি হওয়া দরকার। তবে তবে মাই জানেন, এখনো বৃষ্টির আশায় আছি। বৃষ্টি অবশ্য আমার সয় না, সুতরাং আমার পক্ষে লাভই বলতে হবে। তবু আমি 10 বছর কি আরো বেশি দিন বাংলার বৃষ্টি দেখিনি। তা দেখতে চাইছি। পূর্ণ হলো বিবেকানন্দর ইচ্ছে। যবে রিমিকি ঝিমিকি ঝড়ে ভাদরেরও ধারা, বিজন ঘরের কোণে তিনি বসলেন চিঠি লিখতে। 1901-এর 2রা সেপ্টেম্বর ক্রিস্টিনকে জানালেন, এখনো চাঁদ ওঠেনি, কিন্তু নদীতে সূর্যাস্ত পারের আভা। আমাদের প্রবলা গঙ্গা এখন এই বর্ষাকালে তিনি সত্যই প্রবলা।
বাড়ির প্রাচীরে আছড়ে ছড়িয়ে পড়ছে। আবছা অন্ধকারে অগণিত নৌকা এপাশে ওপাশে ওঠানামা করছে। ইলিশ ধরবে তারা। বাইরে বৃষ্টি ঝরছে অঝরে। যে মুহূর্তে বৃষ্টি ঝরা থামে, আমার সর্বাঙ্গ ঝরে তখন। রাত্রে আজ আহার নয়, দুপুরে বেশ খানিক ইলিশ খেয়েছি। কয়েকদিন পরে ভয়াল মেঘের গর্জন, প্রবল বৃষ্টি। জল ছুটে যায় ফুঁসতে ফুঁসতে এঁকে বেঁকে মাঠের পরে। স্বামী বিবেকানন্দ স্বয়ং নেমে এসে মঠের জমির জল বার করার জন্য নর্দমা কাটার কাছ থেকে ফিরে এক চিঠিতে ভগিনী নিবেদিতাকে লেখেন, হ্যাঁ, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে গেছে পূর্ণ বেগে। মুষলধারে বৃষ্টি, দিন রাত ঝরছে 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 আর ঝরছে। নদী ফুলে ফেঁপে উঠে দু কূল ভাসিয়ে ছুটেছে। পুকুর দিঘি একাকার। গগনে গগনে আপনার মনে কি খেলা, কি খেলা, কি খেলা, তবু গগনে গগনে তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব কি খেলা, তবু গগনে গগনে জটার গভীরে লুকানে রবিরে ছায়া ফোটে আঁকো কোন ছবিরে জটার গভীরে লুকানে রবিরে ছায়া ফোটে আঁকো কোন ছবিরে মেঘমালারে কি বলো, কি বলো, কি বলো আমারে কেমনে কব কি খেলা, তবু গগনে গগনে বৈশাখী ঝড়ে সেদিনের সে অট্টহাসি গুরু গুরু সুরে কোন দূরে দূরে যায় যে ভাসি বৈশাখী ঝড়ে সে সোনার আলো শ্যামলে মিশালো সে তরে আজ কেন কালো লোকালে ছায়ায় মেঘের মায়ায় কি বই ভাব কি খেলা,
কি খেলা কি খেলা তবু গগনে গগনে পরবর্তী বছর পুরো বর্ষা আর দেখা হয়নি বিবেকানন্দর। 1902-এর 4 জুলাই আষাঢ় মাসের 20 তারিখ তিনি বিদায় নেন অমৃত লোকে। জীবনের শেষ বর্ষার মাঝদরিয়ার সংবাদও তিনি চিঠিতে জানিয়ে যান ভগিনী ক্রিস্টিনকে। 1902 সালের 14 জুন। ক্রিস্টিন তখন মায়াবতী অদ্বৈত আশ্রমে। দেহান্তের 20 দিন পূর্বে বিবেকানন্দ তাকে একটি চিঠিতে লেখেন, "It has been raining all through the summer here. We had very few burning days, only a number of stuffy ones. Our rains also have nearly set in. In a week, the deluge will commence in earnest." রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ, কবি ও সন্ন্যাসীর দুজনার জীবনের অন্তিম দিনগুলোর আবহে জড়িয়ে আছে ক্রন্দসী বর্ষার বিষাদ জাগানো বহু স্মৃতিচিত্র। বিবেকানন্দর দেহত্যাগের পরদিন অর্থাৎ 5 জুলাই শনিবার সকাল 10টার দিকে প্রকৃতির অশ্রু বিসর্জনের কথা জানা যায় শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায়। পদব্রজে তিনজনে বেলা 10টায় বেলুর মঠে গিয়া পৌঁছিলাম। তখন সামান্য বৃষ্টিপাত হইতেছিল। দেখিলাম পশ্চিম দিকের নিচেকার ছোট দালানে পূজ্যপাদ শ্রী রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ কয়েকজন সন্ন্যাসী একখানি সুন্দর খাটে পুষ্পসজ্জা রচনায় রত। আমাদের দেখিয়া শ্রী রাখাল মহারাজ কাঁদিয়া ফেলিলেন। তাহার বাক্য স্ফূর্তি হইল না। সিঁড়ির দিক দেখাইয়া উপরে যাইতে ইঙ্গিত করিলেন। স্বামীজির ঘরে যাইয়া দেখিলাম একখানি সুন্দর গালিচার উপর শয়ান, তাহার দিব্য ভাবদীপ্ত দেহ বিভূতি বিভূষিত, মস্তক পুষ্প কিরীট ভূষণে এবং সর্বাঙ্গ নবরঞ্জিত গৈরিক বসনে সুসজ্জিত। প্রসারিত দক্ষিণ হস্তের অঙ্গুলিতে রুদ্রাক্ষের জপমালাটি জড়িত এবং ধ্যানমগ্ন মহাদেবের ন্যায় অক্ষি তারা অন্তর্মুখী অর্ধনিমিলিত। বিবেকানন্দর পূজাদি কার্য সমাধানের পর শ্রী শরৎ মহারাজ ওই পালঙ্কখানি বহন করিয়া যে স্থানে স্বামীজির দেহ অগ্নি সংস্কার করা হইবে সেখানে লইয়া যাইবার জন্য আমাদের 4 জনকে পুনরায় অনুমতি দিলেন। তাহার পরে উহারা সকলে শবানুগমন করিতে লাগিলেন। সেই দিন পূর্বাহ্নে বৃষ্টিপাত হওয়াতে মঠের পিছল চোরপুলি কাঁটায় পূর্ণ বিস্তীর্ণ প্রাঙ্গণ ধীরে ধীরে সন্তর্পণে পার হইয়া আমরা পালঙ্কখানি
চন্দন কাষ্ঠের চিতার উপরে স্থাপন করিলাম। অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে, অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে। আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা, অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে। চলিছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দনকার তার গানে ধ্বনিছে। চলিছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দনকার তার গানে ধ্বনিছে। করে কে সে বিরোহী বিফল সাধনা, অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে। ৩৯ বছর পরে অস্তায়মান রবি। দৃষ্টিশক্তি তার ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। চোখের সঙ্গে বই লাগিয়ে পড়তে হয়। শ্রবণ শক্তি নিস্তেজ, আঙুলগুলি আড়ষ্ট, তুলি ধরবার জো নেই, কলম যায় কেঁপে। মন তার সজীব, সৃষ্টিশীল, বোধ সূক্ষ্ম, বুদ্ধি প্রখর। সব বিষয়ে মনোযোগ অক্ষুণ্ণ কবি বিদায় বেলায় বিধাতাকে দিলেন নতুন নাম, দত্তাপহারক।
1941 গরমকালের শেষে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন কবি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব পরে লিখছেন, যেদিন বৃষ্টি নামল সন্ধেবেলায় গিয়েছিলাম কবির কাছে। রথিবাবুর বড় বসবার ঘরটিতে দেখলাম রবীন্দ্রনাথের গানের অনেকগুলি রেকর্ড পড়ে আছে। কবি খানিক আগে শুনছিলেন। তিনি ছিলেন ভিতরের দিকের ছোট ঘরটিতে। খুব ক্লান্ত ছিলেন সেদিন। আমরা যেতে বললেন একটা বর্ষার গান ইভোক করার চেষ্টা করছিলাম। এখন আর হয় না। শান্তিনিকেতনে বর্ষা এসে কবির অভিনন্দন পেল না, এমন ঘটনা এই প্রথম। বুদ্ধদেব বসু কয়েকদিন পরে ফিরে এলেন কলকাতায়। জুনের শুরুতে শুরু হলো বর্ষা। নববর্ষাকে কবি মৃত্যুর 2 মাস পূর্বে শান্তিনিকেতন থেকে শেষ অভিবাদন জানিয়ে গেলেন বুদ্ধদেব বসুকে লেখা শেষ চিঠিতে। আশা করি তোমাদের কুলায় আনন্দ কাকলিতে ভরে উঠেছে। আকাশে ঘন মেঘ সূক্ষ্ম বৃষ্টির জালে অবকাশকে আবৃত করে আছে। এই রকম মেঘাচ্ছন্ন দিনে মন চায় সেই রকম কথার প্রবাহ, যাতে বাক্য আছে, বিতণ্ডা নেই, ভালো মন্দর বিচার নিয়ে বিতর্ক নেই। ওদিকে বাগানে ময়ূরটা ডেকে উঠছে কেবল, জানাতে চায় যে খুশি হয়েছি। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। আজ আকাশের মনের কথা
বর্ষা বা কালিদাসের মেঘদূত সম্বন্ধে অনেক লেখার পরও মৃত্যুর মাসখানেক পূর্বে শারীরিক কষ্ট উপেক্ষা করেও আরেকটি বর্ষা বিষয়ে প্রবন্ধ লেখার ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের। তখন নিজ হাতে তার লেখার সামর্থ্য ছিল না। মুখে মুখে বলে যেতেন, রানীচন্দ বা রানী মহলানবিশের মতো যখন যিনি কাছে থাকতেন লিখে নিতেন। কবির শেষের দিনগুলির দিনপঞ্জির আদলে আলাপচারী রবীন্দ্রনাথ এই গ্রন্থে রানীচন্দ 1941-এর 4 জুলাই লিখছেন, কয়দিন থেকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কাল গুরুদেব বলছিলেন আজ বর্ষা সম্বন্ধে ছোট একটা লেখা লেখাবেন। সকালে গুরুদেবকে জানলার ধারে কৌচে বসিয়ে দিলাম। আজও তেমনি বৃষ্টি পড়ছে। উত্তরে হাওয়ায় সে বৃষ্টির ছাঁট ঘরের ভিতরে গুরুদেবের গায়ে লাগছে। কাঁচের জানলাটা বন্ধ করে দিল। কালকে যে বলেছিলেন বর্ষা সম্বন্ধে লেখাবেন, সে বিষয়ে ওকে বলবো ভাবলুম, কিন্তু আজ দেখি তার মন যেন এ জগতে নেই। দূরের পানে তাকিয়ে আছেন। মন যে কোথায় চলে গেছে কে জানে। থুতির নিচে হাত দুখানি রেখে স্থির হয়ে বসে আছেন। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। বিদায় বেলায় বর্ষা বিষয়ে প্রবন্ধ লেখায় আর মন নেই কবির। তিনি দু চোখ ভরে দেখতে থাকেন মেঘের স্নিগ্ধ ছায়ায় সমস্ত আকাশ একাকার। দেখতে থাকেন ছায়াচ্ছন্ন প্রান্তর। বেলা বয়ে যায়, মনে বাজে মল্লার মেঘ, সাহানার গুনগুন তান। রিমঝিম রিমঝিম ঘন বরষে, রিমঝিম রিমঝিম রিমঝিম। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসে
বসিয়ে রাখো একা দ্বারের পানে মেঘের পরে মেঘ জমে